$1000 কোটি বিনিময়ে ইরানের সাথে সমঝোতার চেষ্টা আরব আমিরাতের। হামলা না চালানোর অনুরোধ, মানবে কি খামেনির দেশ? মাটির গভীরে ইউরেনিয়াম রেখে মাইন পুঁতে রেখেছে ইরান, জব্দ করতে গেলেই হতো মহাবিপদ। ভয়ে কি ইরানের সেনা অভিযান চালায়নি ট্রাম্প? ঋণের দায়ে ডুবতে বসেও সামরিক খাতে ব্যয় বাড়িয়েছে পরমাণু ক্ষমতাধর পাকিস্তান। বাড়বে কর, কতটা ভুগবে দেশের আমজনতা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। শেষ পর্যন্ত $1000 কোটি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ইরানের সাথে সমঝোতার চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত। ইরানের ভয়াবহ হামলা থেকে নিজেদের বাঁচাতে আমেরিকা নয়, শত্রু খামেনির দেশের কাছেই মাথা নত করতে বাধ্য হয়েছে আমিরাত। সব ধরনের হামলা বন্ধের বিনিময়ে ইরানকে এই বিপুল পরিমাণ অর্থ দিতে রাজি হয়েছে তারা। রয়টার্সের বিশেষ এক প্রতিবেদনে উঠে এসেছে নাটকীয় এই সমঝোতার খবর। এই ধরনের সমঝোতা শুধু ইরান আমিরাত সম্পর্কই নয়, পুরো উপসাগরীয় অঞ্চলের ভূ রাজনীতির গতিপথও বদলে দিতে পারে বলে মত বিশ্লেষকদের। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই নাটকীয় এক কূটনৈতিক সমঝোতার খবর সামনে এসেছে। সংশ্লিষ্ট 4টি সূত্রের বরাতে প্রকাশিত এক এক্সক্লুসিভ প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, ইরানের জন্য কয়েকশো কোটি ডলারের তহবিল ছাড়তে সম্মত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। বিনিময়ে ইরান আমিরাতের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে বিরত থাকবে বলে জানা গেছে। ঠিক সেই সময় এমন খবর সামনে এসেছে যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানা যাচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে দীর্ঘদিন ধরে ইরানের তেল বিক্রির বিপুল পরিমাণ অর্থ আটকে রয়েছে। কূটনৈতিক সূত্রগুলোর মতে, চলমান আলোচনার অংশ হিসেবে সেই সব অর্থের একটি বড় অংশ ছাড় করার পথও তৈরি হতে পারে। দুটি আঞ্চলিক সূত্রের দাবি, সমঝোতার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যেই ইরানের জন্য $10 বিলিয়ন অর্থাৎ $1000 কোটি ছাড়ের বিষয়ে সম্মতি দিয়েছে। এর মধ্যে $3 বিলিয়ন বেশি অর্থ ইতোমধ্যেই হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে তারা। তবে বিষয়টি এখানেই সীমাবদ্ধ নয়। সমঝোতা সম্পর্কে অবগত আরও দুটি সূত্রের মতে, শেষ পর্যন্ত ছাড়কৃত অর্থের পরিমাণ $20 বিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে। যদিও এই অর্থ আমিরাতের নিজস্ব তহবিল নাকি তাদের ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানে আটকে থাকা ইরানেরই অর্থ, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি রয়টার্স। এ বিষয়ে জানতে চাইলে আমিরাতের এক কর্মকর্তা বলেন, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করাই তাদের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান লক্ষ্য। তিনি জানান, সংঘাত প্রশমনে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক উদ্যোগগুলোকে সমর্থন করছে আবুধাবি। সে কারণেই তারা শান্তিপূর্ণ সমাধানের পক্ষে কাজ করছে। সমঝোতা সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই নিজেদের ঘোষিত রেড লাইন অতিক্রম না করেই উত্তেজনা কমানোর সুযোগ পাচ্ছে। ইরান দাবি করতে পারবে তারা যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ আদায় করেছে। অন্যদিকে ওয়াশিংটনও বলতে পারবে তারা সরাসরি কোনো অর্থ দেয়নি। একই সঙ্গে আবুধাবি নিজের নিরাপত্তা নিশ্চিত করা, বৈশ্বিক বাণিজ্য কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থান পুনরুদ্ধার এবং আঞ্চলিক আস্থা পুনর্গঠনের লক্ষ্য পূরণ করতে পারবে। আরেকটি সূত্র জানায়, এই অর্থ ছাড়ের বিনিময়ে ইরান আমিরাতে হামলা বন্ধ করবে। শুধু তাই নয়, পাশাপাশি দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, অর্থনৈতিক সহযোগিতা এবং কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার উদ্যোগও নেওয়া হবে। ইরান উপসাগরীয় অঞ্চলের অন্তত আরও দুটি দেশের সঙ্গেও অনুরূপ সমঝোতার চেষ্টা চালাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র রয়টার্সকে জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকটি সূত্রের মতে, তহবিল ছাড়ের বিষয়টি হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচলের সঙ্গে সরাসরি সম্পর্কিত। চলমান সংঘাত নিরসনের আলোচনায় এটি অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। বিশ্লেষকদের মতে, এই সমঝোতা বাস্তবায়িত হলে তা শুধু অর্থনৈতিক লেনদেনের বিষয়েই সীমাবদ্ধ থাকবে না, বরং দীর্ঘদিনের বৈরিতার পর ইরান ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর ইঙ্গিত বহন করবে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে এটি হতে পারে উত্তেজনা প্রশমনের নতুন অধ্যায়ের সূচনা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। পরমাণু অস্ত্র তৈরির উপযোগী উচ্চমাত্রার ইউরেনিয়াম মাটির গভীরে রেখে সুড়ঙ্গগুলোর প্রবেশপথ ধসিয়ে দিয়েছিল ইরান। এমনকি সেখানে
মাইনও পুঁতে রেখেছিল তারা। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। তারা বলছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে আমেরিকার সেনা অভিযান চালানোর হুমকির পর ইউরেনিয়ামের এমন সুরক্ষা নেয় ইরান। আর এই খবরের পরে স্থল অভিযান চালানোর পরিকল্পনা বাতিল করে আমেরিকা। খামেনির দেশের বুদ্ধিমত্তার কাছে আবারও হারল কি ট্রাম্পের দেশ? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ইরানে শুধু মিসাইল বা বিমান হামলায় নয়, সেনা অভিযানও চালাতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু অস্ত্র বানাতে উপযোগী ইরানের মজুতকৃত ইউরেনিয়াম জব্দ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে এমন খবরে মাটির গভীরে মজুদ থাকা ইরানের প্রায় 500 কেজি ইউরেনিয়াম জব্দ ঠেকাতে সুড়ঙ্গগুলোর প্রবেশপথের রাস্তা ধসিয়ে দিয়েছিল ইরানের বিপ্লবী বাহিনী IRGC। আশেপাশে পুঁতে রেখেছিল মাইন, যা উদ্ধার করা খুবই বিপজ্জনক। ইরানের এই বুদ্ধি আর কৌশলের জোরে শেষ পর্যন্ত সেনা অভিযান থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম CNN। এমন এক সময়ে এই প্রতিবেদন এসেছে যখন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছে খুব শিগগিরই হচ্ছে ইরান আমেরিকা সমঝোতা চুক্তি, আর সেই চুক্তিতে ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশের হাতে তুলে দিতে রাজি হয়েছে, এমন খবর সঠিক নয় বলে দাবি করেছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, ইরান চাইলেও সমৃদ্ধ ইউরেনিয়াম তুলে নেওয়ার কাজটি অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ। এছাড়া চুক্তির কাছাকাছি থাকার খবরের মাঝেও হরমুজ প্রণালীতে দেখা দিয়েছে সামরিক উত্তেজনা। হরমুজে ইরানের কয়েকটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের কয়েকটি ড্রোন হামলা ঠেকিয়েছে তারা। যুক্তরাষ্ট্র বলছে ড্রোনগুলো বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ঝুঁকি তৈরি করেছিল। তবে ইরান বলছে লেবাননের উপর ইসরায়েলের হামলা বন্ধ হলেই কেবল শান্তি চুক্তি হবে, আর চুক্তি হলেই কেবল হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। ভবিষ্যতে হরমুজে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে সরাসরি টোল নয়, বরং সেবার বিনিময়ে ফি আদায়ের একটি ব্যবস্থা চালু করা হবে। সমঝোতা চুক্তিতে লেবানন সহ পুরো অঞ্চলে যুদ্ধবন্ধের ঘোষণা রয়েছে। লেবাননের হিজবুল্লাহ এই যুদ্ধে ইরানের জনগণের পাশে থেকেই লড়াই করেছে, এবং আমরা তাদের কখনো একা ছেড়ে দেব না। এই চুক্তি সই হলে পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। তবে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নির্ধারণ করবে ইরান ও ওমানের পরিকল্পনার উপর। এ ব্যাপারে ওমানকে সাথে নিয়ে কাজ করবে তেহরান। মতপার্থক্য সত্ত্বেও ইরান ও আমেরিকা সমঝোতা চুক্তির খুব কাছে রয়েছে বলে দাবি করেছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেন, যুদ্ধবিরতি ও চূড়ান্ত সমঝোতা চুক্তির খসড়া এবং এর ভাষা নিয়ে দুই পক্ষ নীতিগতভাবে একমত হয়েছে। তবে চুক্তির খুব কাছাকাছি রয়েছে এমন দাবি এর আগেও বেশ কয়েকবার পিছিয়েছে। তাই এবারও চুক্তি সই নিয়ে সন্দেহ জানিয়েছে সাধারণ ইরানিরা। তারা বলছে, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত আমেরিকা এবং ট্রাম্পকে বিশ্বাস করা কঠিন। আমরা ট্রাম্পের কথায় কিংবা তার প্রতিনিধিদের কথায় কখনো বিশ্বাস করি না। ট্রাম্প মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছেন। তারা যা বলেন তা আমি কখনো মানি না। কিন্তু যাই হোক, আমাদের সরকারের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা আছে। আমরা কখনো আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করিনি, তারাই তা ভঙ্গ করেছে, এবং এমনটা আবারও ঘটা সম্ভব যে যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা থেকে সরে আসতে পারে। আবারও তার প্রতিশ্রুতি ভঙ্গ করে ইরানকে হামলার সিদ্ধান্ত নিলে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হবে। যুদ্ধ বন্ধে সমঝোতা চুক্তি সইয়ের খুব কাছাকাছি থাকলেও লেবাননে হামলা ও হত্যাযজ্ঞ বন্ধ করেনি ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। ইরান যুদ্ধ শুরুর পর গেল 3 মাসে লেবাননে হামলা চালিয়ে 3,500-এর বেশি লেবানিজকে হত্যা করেছে বর্বর গণহত্যাকারী ইসরায়েল। নাইম আহমেদ, বাংলাভিশন নিউজ ডেস্ক। চলমান ফুটবল বিশ্বকাপে সরাসরি সাইবার ও ড্রোন হামলার হুমকি দিয়েছে ইরানের হ্যাকার গ্রুপ হান্দালা। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর ড্রোন সিস্টেম হ্যাকের দাবি করে হ্যাকার গ্রুপটি জানায়, তারা বিশ্বকাপের কিছু দলকে একেবারেই পছন্দ করে না। মার্কিন প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে হ্যাকাররা বলছে, তারা FPV ড্রোন ব্যবহার করে যে কোনো সময় যে কোনো দলের গাড়ির ভেতর হামলা চালাতে পারে। ইরানি হ্যাকার গ্রুপের হুমকির পর ড্রোন উড্ডয়নের বিধিনিষেধের পাশাপাশি উচ্চ সতর্কতা জারি করেছে মার্কিন প্রশাসন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। এবার বিশ্বকাপ ফুটবল মাঠে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের রেশ।
সরাসরি বিশ্বকাপ ফুটবলে সাইবার ও ড্রোন হামলার হুমকি দিয়েছে ইরানের হান্দালা নামের একটি হ্যাকার গ্রুপ। বিশেষ প্রযুক্তির মাধ্যমে এফপিবি ড্রোন ব্যবহার করে খেলোয়াড়দের গাড়ি লক্ষ্য করে এই হামলা চালাতে পারে তারা। এরই মধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর ড্রোন হ্যাকের দাবি করেছে হ্যাকার গ্রুপটি। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এ চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত এই ড্রোনগুলোতে মানুষের চেহারা শনাক্তকরণ ও গাড়ির লাইসেন্স প্লেটের তথ্য পৃথক করার প্রযুক্তি রয়েছে। তাই এ বিষয়ে উচ্চ সতর্ক অবস্থানে আছে মার্কিন প্রশাসন। প্রশ্ন উঠেছে, কেন বিশ্বকাপে হামলার হুমকি দিল হান্দালা নামের ইরানি হ্যাকার গ্রুপটি? যুক্তরাষ্ট্রকে খোঁচা দিয়ে হ্যাকার গ্রুপটি বলছে, বিশ্বকাপের মতো আসরে নিরাপত্তা আরও জোরদার করা উচিত। এ বিশ্বকাপে কয়েকটি দলকে পছন্দ করছে না হান্দালা হ্যাকাররা। তাদেরকে উদ্দেশ্য করেই হামলার বিষয়টি সামনে নিয়ে এসেছে তারা। যদিও দলগুলোর নাম জানায়নি হ্যাকাররা। এফপিবি বা ফার্স্ট পারসন ভিউ ড্রোনের বেশ কিছু ছবি ও ভিডিও ফুটেজ কয়েক মাস ধরে বিশ্লেষণের পর তা প্রকাশ করে হ্যাকাররা। তবে যুক্তরাষ্ট্রের সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ দাবির বিষয়ে দ্বিমত পোষণ করেছে। তারা বলছে, হ্যাকিংয়ের প্রমাণ হিসেবে দেখানো ভিডিওটি 2024 সালের ডিসেম্বরের। সেটি একটি সফটওয়্যার প্ল্যাটফর্ম তৈরি করেছিল। ওই ভিডিও মার্কিন পুলিশ বিভাগের প্রযুক্তি ব্যবহারের প্রচারণার অংশ ছিল। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তির খসড়া যখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, ঠিক তখনই ফুটবলের মাঠে হামলার শঙ্কার বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টিকে হালকাভাবে নেয়নি মার্কিন প্রশাসনও। অনুমতি নেই এমন আকাশযান বা ড্রোনের অনুপ্রবেশ ঠেকাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বকাপের স্টেডিয়ামগুলোর চারপাশে ড্রোন মোতায়েন করেছে এফবিআই। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে এমন স্টেডিয়াম এবং টুর্নামেন্ট সংশ্লিষ্ট ইভেন্টগুলোতে ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে ট্রাম্প প্রশাসন। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের নতুন সময় ঘোষণা করছে ইরান সরকার। কয়েক দফা জানাজা শেষে আসছে 9 জুলাই মাশহাদ শহরে দাফন করা হবে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আগামী 4 ও 5 জুলাই রাজধানী তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে একটি বিদায় অনুষ্ঠান হবে। এরপর 6 জুলাই তেহরানে হবে তার প্রথম জানাজা। পরে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নেওয়া হবে শিয়া মুসলিমদের আধ্যাত্মিক রাজধানী কোম শহরে। 7 জুলাই সেখানে হবে দ্বিতীয় জানাজা। পরে 9 জুলাই প্রয়াত সর্বোচ্চ নেতার জন্মস্থান মাশহাদে শেষ জানাজার পর দাফন করা হবে ইমাম রেজা মাজারের পাশে। তার এই দাফন অনুষ্ঠানকে ঘিরে ইরান জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। গেল 28 ফেব্রুয়ারি তেহরানে ভয়াবহ বিমান ও মিসাইল হামলা চালিয়ে আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারের 4 সদস্য সহ 43 শীর্ষ ইরানি নেতা ও সামরিক কর্মকর্তাকে হত্যা করেছিল মার্কিন ও ইসরায়েলি বাহিনী। 44 বছরের বেশি সময় ইরানকে নেতৃত্ব দেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ঋণের দায়ে আবারও ডুবতে বসেছে পাকিস্তান। আইএমএফ এর কঠিন শর্ত আর বিশ্ববাজারে তেলের মূল্য নিয়ে টালমাটাল পরিস্থিতির মাঝে চরম আর্থিক সংকটে আবারও নাজেহাল দশা দেশটির। অবশ্য নতুন বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নমূলক খাতে বাজেট নির্মমভাবে কেটে অর্ধেক করে সামরিক খাতের বরাদ্দ এক ধাক্কায় 18% বাড়িয়েছে পরমাণু ক্ষমতাধর দেশটি। সেনা সমর্থিত পাকিস্তান সরকার প্রতিরক্ষায় বাজেট বাড়ানোর ফলে সেনাবাহিনীর সুবিধা পেলেও বাড়বে করের বোঝা, যার ভুক্তভোগী হবে সাধারণ পাকিস্তানি নাগরিকরা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পারমাণবিক অস্ত্রধারী একটি দেশ যখন ঋণের দায়ে ডুবতে বসে, তখন বেঁচে থাকার লড়াইটা কতটা নির্মম হতে পারে এর বাস্তব চিত্র দেখাচ্ছে পাকিস্তান। সম্প্রতি পার্লামেন্টে 18 ট্রিলিয়ন রুপিরও বেশি বাজেট ঘোষণা করেছেন দেশটির অর্থমন্ত্রী। এই বাজেট মূলত রাষ্ট্রের দেউলিয়াত্ব ঠেকাতে আইএমএফ এর শর্ত মানার এক মরিয়া চেষ্টা। চরম অর্থনৈতিক সংকটের মধ্যেও দেশের প্রতিরক্ষাকে অজেয় করার যুক্তি দিয়ে এক ধাক্কায় 18% বাড়ানো হয়েছে সামরিক খাতের বরাদ্দ। প্রতিরক্ষায় রেকর্ড বরাদ্দ সামাল দিতে গিয়ে পাক জনগণের উপর চাপবে অতিরিক্ত করের বোঝা। সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো, পাকিস্তান কি এবার দেউলিয়া হওয়ার ঝুঁকিতে আছে? সামরিক খাতে বাজেট বাড়ানো হলেও উল্টো চিত্র দেখা গেছে দেশের মানুষের ভাগ্য বদলের নিয়মিত খাতগুলোতে। সেনাশক্তি বাড়াতে আঞ্চলিক অস্থিরতার অজুহাত দিয়ে প্রতিরক্ষায় ঢালা হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। পাক সরকারের মনোভাব দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, ভারতের সঙ্গে সংঘাতের আগাম প্রস্তুতির কথা মাথায় রেখেই বাড়ানো হয়েছে সামরিক খাতের বরাদ্দ। আঞ্চলিক অস্থিতিশীলতার কারণে দেশকে অপরাজয় করে তুলতেই আমরা প্রতিরক্ষা বাজেট উল্লেখযোগ্য হারে বাড়িয়েছি। দেশের নিরাপত্তা রক্ষা করা সরকারের প্রধান দায়িত্ব, আর এই জাতীয় দায়িত্ব পালনের জন্য প্রতিরক্ষা খাতে 3000 বিলিয়ন রুপি বরাদ্দ করা হবে।
রাস্তাঘাট, শিক্ষা বা হাসপাতালের মতো জনকল্যাণমূলক উন্নয়ন বাজেট নির্মমভাবে কাটছাঁট করে নামিয়ে আনা হয়েছে মাত্র 1 ট্রিলিয়ন রুপিতে। এমন পদক্ষেপ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে দেশের ভবিষ্যৎ প্রবৃদ্ধি। অর্থের বিশাল ঘাটতি পূরণ করতে সরকার এখন হাত দিচ্ছে সাধারণ মানুষের পকেটে। আগামী বছরের জন্য 15.26 ট্রিলিয়ন রুপির এক আকাশচুম্বী কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা আগের বছরের চেয়ে 2.8% বেশি। পূর্ববর্তী বছরে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ার পরেও এই বিশাল করের বোঝা চাপানো হচ্ছে আমজনতার উপর। তারা যদি একটা জিনিসে ছাড় দেয়, অন্য জিনিসের দাম বাড়িয়ে দেয়। আটা সস্তা করলে চিনির দাম বাড়িয়ে দেয়, চিনি সস্তা করলে পেট্রোলের দাম বাড়িয়ে দেয়। তাই আমার মনে হয় না এই বাজেট থেকে পাকিস্তানের সাধারণ মানুষ কোনো স্বস্তি পাবে। দেশের বর্তমান পরিস্থিতি, আমাদের অর্থনীতির দশা আর দুনিয়া জুড়ে যা চলছে, সব মিলিয়ে আমার মনে হয় না এই বাজেট থেকে সাধারণ মানুষের কোনো স্বস্তি পাওয়ার আশা আছে। পাকিস্তানের জন্য সবচেয়ে দুঃখের বিষয় হলো দেশের প্রভাবশালী কৃষি, খুচরা ব্যবসা বা আবাসন খাতের বড় বড় রাঘব বোয়ালরা বরাবরের মতোই কর ফাঁকি দিয়ে পার পেয়ে যাচ্ছেন। বিশ্লেষকদের মতে করের এই অন্যায্য ও বিশাল চাপ ঘুরে ফিরে এসে পড়ছে কেবল বৈধ পথে আয় করা চাকরিজীবী, মধ্যবিত্ত শ্রেণী এবং নিয়মিত কর দেওয়া সাধারণ ব্যবসায়ীদের উপর। আমার মনে হয় সবচেয়ে বড় সমস্যাটা হলো করদাতার সংখ্যা বাড়ানোর দিকে নজর না দিয়ে সরকার সব বোঝা চাপিয়ে দিচ্ছে তাদের উপর যারা অলরেডি নিয়মিত কর দিচ্ছেন। কারণ এটা করা সহজ। আমি যেহেতু নিবন্ধিত ব্যবসায়ী, তাই আপনি খুব সহজেই আমার ফ্যাক্টরিতে নজরদারির ক্যামেরা বসিয়ে দিলেন, কিন্তু যারা কর দিচ্ছে না বা করের আওতায় নেই তাদের তো কোনো তদারকিই করা হচ্ছে না। ক্যামেরা আসলে সেখানে বসানো উচিত যে কর ফাঁকি দিচ্ছে, যেন জানা যায় সে কি ব্যবসা করছে, কিন্তু সরকার তো এখানে ক্যামেরা বসাতে পারছে না। IMF এর কাছ থেকে $7 বিলিয়ন নতুন ঋণ কর্মসূচি সচল রাখতে পাকিস্তানকে এখন সুদের হিসাব বাদ দিয়ে জিডিপির 2% বাড়তি আয় করে দেখাতে হবে। কিন্তু চলমান ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেলের দাম আকাশচুম্বী হওয়ায় দেশের মূল্যস্ফীতি আবারও 2 অঙ্কের ঘরে পৌঁছে গেছে। ফলে একদিকে আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি আর অন্যদিকে ঋণের কঠোর শর্ত, এই দুই জাতাকলে পড়ে এখন চরম সংকটের মুখোমুখি পাকিস্তানের অর্থনীতি। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছে 1 জন, আহত 10। পরে পুলিশের গুলিতে নিহত হয়েছে সন্দেহভাজন হামলাকারীও। শুক্রবার সকালে মিডল্যান্ড শহরের একটি এলাকায় এই গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটে। হামলাকারীর গুলির শব্দ শুনতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দ্রুত পুরো এলাকাটি ঘিরে ফেলে, সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় তারা। শুরুতেই হামলাকারীকে জীবিত অবস্থায় কাবু করার চেষ্টা করে পুলিশ, কিন্তু কয়েক ঘন্টা ধরে চলা গোলাগুলির পর মৃত্যু হয় বন্দুকধারীর। আহতদের স্থানীয় মিডল্যান্ড মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকি 6 জন স্থিতিশীল অবস্থায় রয়েছে। হামলার কারণ খতিয়ে দেখছে পুলিশ। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।